সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা, ফুল দিলেন রাষ্ট্রপতি। সিক্ত হলেন সর্বস্তরের মানুষের ভালোবাসায়। তিনি যা রেখে গেছেন সেটাই আমাদের সম্পদ। তার প্রজন্মের আর কেউ এত বিচিত্র দিকে কাজ করেন না, সেদিক থেকে তার চলে যাওয়া এটা বড় রকমের শূন্যতা। উনি সাহিত্যের সব অঙ্গনে বিচরণ করেছেন। গ্রামের মানুষ এমনকি শহরের উচ্চবিত্তের মানুষ সবাইকে তিনি ধরে রাখতে পেরেছেন। প্রত্যেক লেখককে নিজের জন্য একটা জায়গা তৈরি করেন, প্রত্যেক বড় লেখকই। তিনি যখন চলে যান সেই জায়গা শূন্যই থেকে যায়। আমার মেন নাম উনি রেখেছিলেন, বলেছিল যাই তোমার মেন নামটা রাখি, মেন নামটা রেখেছিল চন্দ্রিমা। বিকেলে কুড়িগ্রামে দাফন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের বিচার সহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করায় সার্ক সম্মেলন বর্জন করে বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্থগিত করা হলো ইসলামাবাদ সার্ক সম্মেলন। রাজধানীর ধানমন্ডিতে আবাসিক ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ 6 শ্রমিক দগ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি। প্রযুক্তির কল্যাণে জীবনযাত্রা পাল্টালেও বেড়েছে সাইবার অপরাধীর সংখ্যা, প্রশাসনের নজরদারির অভাব, বলছেন বিশেষজ্ঞরা। মা ইলিশ রক্ষায় অক্টোবরে প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকবে মাছ ধরা, এ সময় জেলেদের সরকারি সহায়তা দেওয়ার দাবি। এবং কিছুক্ষণের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের সামনে 100তম জয়ের হাতছানি। শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হলো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। সতীর্থরা চোখের জলে স্মরণ করেন তার সাহিত্য ও সৃষ্টিকর্মগুলোকে। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান গুণী এই কথা সাহিত্যিককে। যদি মরো কোনো দুঃখ নাই, আমার মরণ হয় জীবনের মরণ যে নাই। নিজের সৃষ্ট চরিত্র নুরুল দিনের মতো অমরত্বের পথে যাত্রা শুরু হলো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের। প্রায় 81 বছরের আয়ুষ্কালে নিরন্তর সৃজনশীলতায় শিল্প সাহিত্যের সকল মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন অসংখ্য জীবনালেখ্য। তাই লোকালয়ে আর তার পায়ের আওয়াজ পাওয়া না গেলেও তিনি অমর হয়ে থাকবেন পরাণের গহীন ভিতরে। কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ হকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতাও তা জানিয়ে দিল। 70-এর দশকে আমরা ঈদ সংখ্যার জন্য অপেক্ষা করতাম বিচিত্রা, পরে বেরোতো রোববার এবং সন্ধানী। সৈয়দ শামসুল হকের উপন্যাস আছে কি আছে না, এটি ছিল আমাদের প্রধান অন্বেষা। তার লেখা থাকলে আপনাদের মনে হতো যে ঈদ সংখ্যাটি কেনা সার্থক হলো। সবচেয়ে বড় কৃতিত্ব আমি মনে করি তার যে কাব্য নাটক, সেই পায়ের আওয়াজ পাওয়া যায় কিংবা নুরুদ্দিন এবং আরও যেসব কাব্য নাটকগুলো তিনি অত্যন্ত সফলভাবে এই বাংলাদেশের শিল্প সাহিত্যকে উজ্জীবিত করেছেন। এই যে শক্তি, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সূচনা করেন এই আনুষ্ঠানিকতার। বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ। সৈয়দ হকের মৃত্যু যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি সবার বক্তব্যে উঠে আসে তাও। যে কোনো জিনিস সুন্দরভাবে উনি বুঝিয়ে দিতেন। আমরা যদি কোনো প্রশ্ন করতাম যে এটা বুঝি না, এটা বুঝতেছি না, সুন্দরভাবে সেটাকে উনি বুঝে কখনোই রাগ হতেন না বা হেজিটেট করতেন না। মনে হয় যে তিনি আমাদের জন্য যা রেখে গেছেন
যেমন আমার পরিচয়ের মতো কবিতা, যেটা পড়লে যে কোনো বাঙালি গর্বিত হতে বাধ্য। 50-এর দশক থেকেই জানি তিনি ওই লেখালেখিটা এবং বিভিন্ন মাধ্যমে সে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, কাব্যনাট্য, গান সব মাধ্যমে তিনি কাজ করেছেন। এইটা তো আমাদের আর অন্যরা এতটা করেন নাই। যারা সৃজনশীল তারা যা দিয়ে যান সেটা তার বর্তমানে অবর্তমানে একই রকম ক্রিয়াশীল থাকে, কাজে তার তো মৃত্যু নেই। কুড়িগ্রামের মাটিতে ধরলা নদীর পাড়ে শেষ নিদ্রায় শায়িত হওয়ার ইচ্ছা ছিল সৈয়দ হকের। সে অনুযায়ী সেখানেই দাফন করা হবে তাকে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এর আগে সৈয়দ শামসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চ্যানেল আই প্রাঙ্গণে। পরে তার মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। সকাল 11টার দিকে বাংলা একাডেমিতে নেওয়া হয় সৈয়দ হকের মরদেহবাহী কফিন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহযোদ্ধা শুভানুধ্যায়ীরা। এর আগে 10টার দিকে লেখকের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছালে পরিবারের সদস্যসহ তার প্রতি শ্রদ্ধা জানান সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। বাংলা কবিতা, গান, গল্প, উপন্যাসকে যিনি স্বমহিমায় অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেই গুণী লেখকের জানাজায় অংশ নেন সব অঙ্গনের মানুষ। এ সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন পরিবারের সদস্যরা। আমরা অলসো খুবই গর্বিত এর মধ্যে যে আমরা জলেশ্বরীর মানুষকে জলেশ্বরীর মাটিতে ফিরিয়ে দিতে পারছি। আমি জানি এটা তার শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারছি। তখন মাথার মধ্যে যে সমস্ত ধারণাগুলো আসতো, লেখা, কবিতা, ভাবনার টানা, তিনি আমাকে মুখে মুখে বলতেন, অনেকটা ওষুধের ঘোরের ভেতরই বলতেন। আমি সেগুলো লিখে নিতাম। বাংলা সাহিত্য থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে গেলেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু পেতে পারতাম, সেটা পাবো না। তিনি যা রেখে গেছেন সেটাই আমাদের সম্পদ। সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। তো তিনি একাধারে স্ক্রিপ্ট করতেন, ডায়লগ লিখতেন, গান লিখতেন, সাহিত্য ছিল, কবিতা ছিল। এর ভার্সেটাইল একজন লোক আমাদের মাঝ থেকে চলে গেল, এটার পূরণ ক্ষতি মানে শূন্যস্থান পূর্ণ হবে না। এদিকে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে বিকেলে যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে দাফন করা হবে। এই জন্য চলছে প্রস্তুতি। সুষ্ঠুভাবে দাফন অনুষ্ঠান সম্পন্ন করতে কলেজ চত্বরের প্রধান ফটকের পাশের জমিটি মাটি ও বালু দিয়ে ভরাট করা হচ্ছে। কলেজ উপাধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন জানান, 2015 সালের 14 নভেম্বর কুড়িগ্রামের কৃতি সন্তান সৈয়দ শামসুল হককে সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে তার মরদেহ সরকারি কলেজ চত্বরে দাফনের জন্য প্রস্তাব দেওয়া হয়। লেখক ওই প্রস্তাবে সম্মতি জানান। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, ঢাকা থেকে মরদেহ পৌঁছানোর পর বিকেল 4টায় জানাজা শেষে সরকারি কলেজ চত্বরে যথাযোগ্য মর্যাদায় লেখককে সমাহিত করা হবে। কবি শামসুল হকের নামাজে জানাজা আজকে বিকেল 4টায় কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী আজকে আমাদের পিছনে যে জায়গাটি তার কবরস্থানের প্রস্তুতির কাজ চলছে পৌরসভার মাধ্যমে, সেখানে তাকে সমাহিত করা হবে। এই মুহূর্তে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আছেন রিপোর্টার পারমিতা হিম। দাফনের প্রস্তুতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, আজকে সারাদিন নয়, গত রাত থেকেই কিন্তু কুড়িগ্রামের মানুষের মধ্যে যে শোক, গত রাত থেকে বিকেল থেকে যখন তারা এই সৈয়দ হকের মৃত্যু সংবাদ এখানে এসে পৌঁছেছে, তখন থেকে এখানে যারা সাহিত্য অনুরাগী আছেন, তার ভক্ত আছেন, তার পাঠক আছেন এবং তার অনুসারী আছেন অনেক, যেহেতু তিনি সবসময় এই কুড়িগ্রামের মাটিকে তুলে ধরেছেন, এই রংপুর এই উত্তরাঞ্চলের মাটিকে কিন্তু তিনি সবসময় তুলে ধরেছেন তার লেখায়। সেই সঙ্গে তিনি সবসময় এখানে আসতেন তার গ্রামের বাড়িতে। 1935 সালে তার এখানে জন্ম হয় এবং তারপরেও কিন্তু তিনি সবসময় এখানে এসেছেন এবং শেষ তিনি এই কুড়িগ্রাম সরকারি কলেজে যখন এসেছিলেন, তিনি বলেছিলেন তার বক্তৃতায়, তাকে যখন সংবর্ধনা দেওয়া হয়েছিল এখানে, তিনি বলেছিলেন যে তিনি এখানের এই তার জন্মস্থানের মাটিতে তিনি শায়িত হতে চান। আপনি দেখতে পাচ্ছেন যে গতকাল এখানে সংবাদ এসে পৌঁছানোর পরে এখানকার মানুষের তার প্রতি যে শ্রদ্ধা এবং তার এই অন্তিম শয়নের বিষয়টি
বিষয়টিতে তারা আসলে এতটাই গুরুত্ব দিয়েছে যেখানে কিন্তু গত রাত থেকেই আপনি দেখতে পাচ্ছেন যে তার অন্তিম শয়নের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং এখনো সেটি চলছে। এই কুড়িগ্রাম সরকারি কলেজের এক পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে বালি ফেলা হচ্ছে এবং আমরা যতটুকু জানি যে ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হওয়ার পরেই হেলিকপ্টারে করে তাকে এখানে নিয়ে আসা হবে এবং এই যেখানে বালি ফেলা হচ্ছে তার খুব কাছেই কিন্তু আরেকটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে তার জানাজার জন্য এবং এই কুড়িগ্রাম সরকারি কলেজ আমি দেখলাম যে 19শে মার্চ তিনি লিখেছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে যখন তাকে চিঠি পাঠানো হয় যে তার মরদেহ তারা এখানে শায়িত করার অনুমতি চেয়েছিলেন, তখন তিনি সেই চিঠিতে লিখেছেন যে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং আমি চেয়েছি আমার জন্মস্থানে আমার অন্তিম শয়ন হোক, কিন্তু যখন কুড়িগ্রাম সরকারি কলেজের এই চিঠিটি তিনি পেয়েছেন তিনি কিন্তু সেখানে তিনি লিখেছেন যে তিনি কৃতজ্ঞ এবং তিনি এই কথা সব সময় তিনি মনে রাখবেন। এখানে কুড়িগ্রামের বিশিষ্টজনেরা যারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত তারা রয়েছেন, তারা সকাল থেকেই কিন্তু বিভিন্ন এখানে যে কাজ রয়েছে সেগুলো তদারকি করছেন। দেখছেন একটি শোক বই এখানে খোলা হয়েছে, সেখানে স্বাক্ষর করছেন অনেকে। আমি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? প্রস্তুতির বিষয়টি আপনি যখন বললেন, আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এবং ঘাতক দলা নির্মূল কমিটি ৭১, তারপরে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ তথা প্রচ্ছদ সাম্প্রতিক সহ কুড়িগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো আমরা একত্রিত হয়ে কবিকে, আমাদের যেহেতু কুড়িগ্রামের সে প্রাণের কবি, সারা বাংলাদেশের প্রাণের কবি এবং আমাদের মাটির সন্তান, প্রথমেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে যে উনি যে সর্বশেষ শেষ শয্যাটা কুড়িগ্রামে রেখে যাওয়ার যে পরিকল্পনা করেছেন এই জন্য তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি আমরা তার ঋণের ভারে আরো বেশি জর্জরিত হয়ে গেলাম, এই জন্য আমরা তাকে ধন্যবাদ। এবং আপনি জানেন যে কবিতা, নাটক, গল্প এমন কোনো বিষয় নেই কিন্তু যে বিষয়ে সৈয়দ হক তার অবদান রাখেননি। এখানে যে রবীন্দ্রসঙ্গীতের যে সম্মিলিত গোষ্ঠী রয়েছে তারাও এখানে এসেছেন এবং তাদের কাছ থেকে একটু শুনবো যে তারা কিভাবে তাদের পরিকল্পনা করেছেন। আমরা তো একই সঙ্গে আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আওতায় আমরা করেছি। আমরা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সৈয়দ হক কিন্তু উপদেষ্টা। হ্যাঁ, তো আমি যেটা একটু স্মৃতিচারণ করে বলবো, উনি কিছুদিন আগে, এই ৮-৯ মাস আগে এই কলেজ চত্বরে এসেছিলেন এবং উনি কিন্তু বলেছিলেন যে আমার একটা বাঁচার টার্গেট আছে। আমার টার্গেটটা হলো আমি অন্তত 2021 সাল দেখে যাব, কিন্তু আমার খুব খারাপ লাগছে যে এই 2021 সাল তার দেখা হলো না। তো তার অন্তরে ছিল সারাক্ষণ কুড়িগ্রাম এবং সারা সময় আমরা তাকে পেতাম না সব সময়, কিন্তু এখন আমরা মৃত্যুর পর তাকে সবসময় কাছে পাবো, এটাই আমাদের বড় আনন্দের। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন সঞ্জনা, আসলে কিন্তু কুড়িগ্রামের মানুষ তাই বলছেন যে সৈয়দ হক যখন এখানে আসতেন সবসময় এখানে ঘুরে বেড়াতেন বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন স্টলে এবং তার বাসাটিও এখান থেকে খুব কাছে এবং তিনি এখানে সবসময় এত প্রাণবন্ত ছিলেন, তিনি সবসময় এখানে আড্ডা মুখর থাকতেন, যার ফলে আজকে এখানে যারা তাকে স্মরণ করছেন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে এখানে আরো অনেকেই আসবেন। যখন তার লাশ এখানে এসে পৌঁছবে তখন আরো তার যে শুভানুধ্যায়ীরা আছে তারা এখানে আসবেন। তো আমরাও আসলে সেই হেলিকপ্টারটির অপেক্ষায় আছি এবং এখানে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা আপনাকে জানালাম এবং এখানে আর কোনো আপডেট থাকলে তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। দর্শক, কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আজ বিকেলে দাফন করা হবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। সেখান থেকে আমাদের জানাচ্ছিলেন রিপোর্টার পারমিতা হেম। যুদ্ধাপরাধের বিচার সহ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে পাকিস্তান হস্তক্ষেপ করায় সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, সার্কে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব। এ সময় তিনি বলেন, ঢাকা সার্ক চার্টারে বিশ্বাসী, ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশ সার্ক সম্মেলনে অংশ নেবে। এটি বাংলাদেশের নিজস্ব একটি সিদ্ধান্ত এবং আমরা সবসময় যেটি বলি যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্নে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার প্রক্রিয়া এবং পরবর্তীতে ফাঁসি কার্যকরের প্রশ্নে, এই বিষয়গুলিতে বাংলাদেশ কারোর সাথে কখনো আপোষ করেনি, করবেও না। প্রতিষ্ঠাতা রাষ্ট্র হিসাবে বাংলাদেশ রিজিওনাল কোঅপারেশন, কানেক্টিভিটি বা এই সার্বিক সহযোগিতার বিষয়গুলি বিশ্বাস করে এবং সময় সুযোগ যখন আসবে তখন বাংলাদেশ এখানে অংশগ্রহণ করবে। এদিকে স্থগিত হয়ে গেল ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন।
পাকিস্তানের উরি সেনা ঘাঁটিতে হামলার জেরে বুধবার ভারত সাফ জানিয়ে দেয় তারা এবারে সার্কে যাচ্ছে না। এর কয়েক ঘন্টা পর বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান একই সিদ্ধান্তের কথা জানায়। এদিকে পাকিস্তান ভারতের সার্কে অংশ না নেয়ার ঘোষণায় দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে নয়াদিল্লি সিন্ধুর পানি বন্টন চুক্তি বাতিল করলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামাবাদ। উরি সেনা ঘাঁটিতে হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করার পর থেকেই ইসলামাবাদে আসন্ন 19তম সার্ক সম্মেলন নিয়ে শঙ্কা দেখা দেয়। ভারত, বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানের সম্মেলন বর্জনের মধ্য দিয়ে সেই শঙ্কাই সত্যি হলো। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, এরই মধ্যে তাদের সিদ্ধান্ত বর্তমান সভাপতি রাষ্ট্র নেপালকে জানানো হয়েছে। ইন্ডিয়া হ্যাজ কনভেড টু দি কারেন্ট সার্ক চেয়ার নেপাল। বর্তমানে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারত আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারছে না। সন্ত্রাসবাদ নিয়ে জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা বিদ্যমান থাকায় এই সম্মেলন সফল হওয়া সম্ভব নয়। আর আঞ্চলিক সহযোগিতা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। ইসলামাবাদ ইন নভেম্বর 2016। এদিকে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের অভিযোগ আনার পাশাপাশি অভ্যন্তরীণ ব্যস্ততার কারণ দেখিয়ে সম্মেলনে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। আর ভুটান ও আফগানিস্তান সন্ত্রাসবাদ নিয়ে এ অঞ্চলে তৈরি হওয়া উত্তেজনার কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশীয় এই জোটের 8টি দেশের সর্বসম্মতিক্রমে সব সিদ্ধান্ত নিতে হয়। আর তাই 4টি দেশই 19 নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন বর্জন করায় তা স্থগিত হয়ে গেল বলে জানায় গণমাধ্যম। এর মধ্যেই মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্টে নয়াদিল্লি ইসলামাবাদ সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি বন্টন নিয়ে ইন্ডাস কমিশনের বৈঠক ভারত বাতিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ। আন্তর্জাতিক আইন অনুসারে 1960 সালের সিন্ধুর পানি বন্টন চুক্তি থেকে ভারত একতরফাভাবে নিজেকে সরিয়ে নিতে পারে না। এমন কোন সিদ্ধান্ত পারস্পরিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি তা হবে যুদ্ধ ঘোষণার শামিল। গত 18 সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে তাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা, বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত করার উদ্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে চাপ দিয়ে আসছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশন আব্দুল বাসিদকে তলব করে এ ঘটনায় হামলাকারীদের বিষয়ে আরও কিছু তথ্য প্রমাণ তার হাতে তুলে দেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বাংলাদেশের কঠিন সময়ে শেখ হাসিনার নেয়া নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মঙ্গলবার রাতেই মোদীর নয়াদিল্লির কার্যালয় থেকে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এতে মোদী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে শান্তি এবং সমৃদ্ধির পথে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাফল্যের সঙ্গে দেশের নিরাপত্তাও নিশ্চিত করেছেন তিনি। এছাড়া ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন বিমস্টেকের পার্শ্ব সম্মেলনে শেখ হাসিনার আগমনের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন মোদী। দুপুরের সময় আরো থাকছে। শিক্ষা জীবন শেষে প্রতি বছর তরুণদের একটি বড় অংশ নাম লেখান বেকারত্বের খাতায়। কর্মমুখী ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদ শিক্ষাবিদদের। রাজধানীর ধানমন্ডিতে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে 6 জন দগ্ধ হয়েছেন। আহতরা সবাই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। আহতদের শরীরের 50 থেকে 20% পর্যন্ত পুড়ে গেছে। সকালে ধানমন্ডির 4 নম্বর রোডের একটি আবাসিক ভবনে কাজ করতে যান ওই 6 শ্রমিক। এক পর্যায়ে ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে ট্যাঙ্কে নামেন তারা। এ সময় ভবনের দারোয়ান আবেদ আলী ধূমপান করতে আগুন জ্বালালে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আহত হন সবাই। পার্সেন্টেজ 20 থেকে প্রায় 50%-এর মধ্যে, এবং সাথে সবার ইনহেলেশন বার্ন আছে। আর ইনহেলেশন বার্ন থাকে মানে এমনি সবাই আসলে আশঙ্কাজনক অবস্থায় তাহলে আমরা ভর্তি করেছি থাকে, এবং সবাইকে আমরা ট্রিটমেন্ট অলরেডি শুরু করে দিয়েছি এবং আমাদের অবজারভেশন আছে। কেউ হয়তো সিভিল লাইন লাগবে, কাউকে আমরা হয়তো আইসিইউতে লাগতে পারে, কারো এইচডিইউতে লাগতে পারে। তো সবাই আশঙ্কাজনক অবস্থায়। প্রযুক্তির কল্যাণে সময়ের সঙ্গে পাল্টেছে জীবনযাত্রা, বদলেছে যোগাযোগের মাধ্যমও। এমন সব সুবিধা প্রশংসনীয় হলেও জীবন দুর্বিষহ করে তুলেছে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন খবর। হু হু করে বাড়ছে সাইবার অপরাধীর সংখ্যা। এজন্য বিশেষজ্ঞরা দুষছেন প্রশাসনের অবহেলাকে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও স্বীকার করছে প্রয়োজনীয় তথ্য প্রমাণের অভাবে বেশিরভাগ ক্ষেত্রে পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। বিথি হকের রিপোর্ট। আপলোড দেওয়ার পর তখন একজন আরেকজনের কাছে লিঙ্ক যায়, এইভাবে আস্তে আস্তে ছড়ানো শুরু করে। ছড়ানোর এক পর্যায়ে যত ধরনের এরকম বাজে সাইট আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলোতে দেওয়া শুরু করে।
ধরা যাক মেয়েটির নাম তানিয়া। তার মতো এমন অসংখ্য মানুষ রয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফল ভোগের পরিবর্তে প্রতি মুহূর্ত সংগ্রাম করে বাঁচছে। সামাজিক মাধ্যমে গজিয়ে উঠছে কিছু গ্রুপ যারা বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের ঠেলে দিচ্ছে বিপথে। লুকিয়ে তোলা ছবি বা ভিডিও শেয়ার করে নোংরা মন্তব্যে অতিষ্ঠ করে তুলছে ঘটনার শিকার ছেলে বা মেয়েটিকে। এমনকি পরিবারের মানুষগুলোও মুক্তি পাচ্ছেন না হয়রানি থেকে। ইন্টারনেটের খারাপ কোনো দিক নাই, কিন্তু আমরা এটাকে ভালো দিকে ব্যবহার করতেছি না খারাপ দিকে ব্যবহার করতেছি, এটা আমাদের উপর নির্ভর করে। এই যে তারা যে প্রকাশ্যে লাইভ পর্ন দেখাচ্ছে, পর্নোগ্রাফি আইনের কোনো তোয়াক্কা না করে, তারা কিন্তু একটা পুরো জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন অল্প বয়সে প্রযুক্তির সহজলভ্যতা ও প্রশাসনের নজরদারির অভাব দেশের কিছু কিশোর ও তরুণকে করে তুলছে এমন বেপরোয়া। এমন কোনো কি সেট আবিষ্কার করা যায় যে শুধু বাবা মার সাথে কমিউনিকেশন করবে? সরকার এবং রাষ্ট্রের তরফ থেকে একটা নিয়ন্ত্রণ দরকার হবে, যেটা বলি আমরা রেগুলেশন অফ দ্য গভর্নমেন্ট। সাইবার ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে বিগত কয়েক বছরে দেশে সাইবার অপরাধী ও এ বিষয়ক মামলার সংখ্যা 196% বেড়েছে। প্রশাসন বলছে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে মামলা থাকলেও বেশি দূর এগোতে পারছেন না তারা। বিশেষ করে যদি কোনো অপরাধী দেশ থেকে বাইরেও চলে যায়, তাকেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিছু আমাদের উদাহরণ, আর যদি আমরা প্রয়োজন বোধ করি যে তাকে গ্রেফতার করার দরকার, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ইন্টারপোলেরও সহায়তা গ্রহণ করে থাকি। যারা এর অপরাধের শিকার হয় তারা কিন্তু অনেকটাই আসলে নাজুক পরিস্থিতির মধ্যে আসলে তারা পড়ে যান। বিদ্যমান সাইবার আইনের সঠিক বাস্তবায়ন ও অভিভাবকদের সচেতনতা ইন্টারনেটের অপব্যবহার রোধের পাশাপাশি এর কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। প্রতি বছর 5.5 লাখ তরুণ উচ্চশিক্ষার পর্যায়ে শেষ করেন। এরপর তাদের কর্মক্ষেত্রে পা রাখার কথা থাকলেও একটি বড় অংশ আগের পুরনো সংখ্যার সঙ্গে নতুন করে যুক্ত হয় বেকারত্বের খাতায়। শিক্ষাবিদরা বলছেন সময়ের প্রয়োজনেই অন্তত 60% শিক্ষার্থীকে বেছে নিতে হবে কর্মমুখী শিক্ষা। এজন্য রিডিজাইন করতে হবে বর্তমান শিক্ষা ব্যবস্থা, যেখানে গতানুগতিক শিক্ষায় যুক্ত হবে সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়নের মতো বিষয়গুলো। সেলিয়া সুলতানার রিপোর্ট। শিক্ষার উদ্দেশ্য মানুষকে বিকশিত করা, দক্ষ মানব সম্পদে রূপান্তর করা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয় 2014 সালে 34টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করে 4,19,582 জন। একই বছর 75টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয় 65,360 জন। সব মিলে 5,50,302 জন। বাংলাদেশ অর্থনৈতিক সমিতির 2012 সালের এক গবেষণার তথ্য অনুযায়ী দেশে প্রতিবছর 22 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু কাজ পায় মাত্র 7 লাখ। এদের মধ্যে উচ্চশিক্ষিত স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে যারা শিক্ষা জীবন শেষ করেছেন তারাও আছেন। টারশিয়ারি শিক্ষাটাকে এমনভাবে সাজাইতে হবে যেন সে প্রবলেম সলভিং টেকনিকটা সে শিখে, সে মুখস্থ করবে না, কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেশে এখন পদ্মা ব্রিজ হচ্ছে, কেন আমি বাংলাদেশের সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে বাই রোটেশন সেখানে 2 মাসের জন্য ইন্টার্নশিপ করতে দিচ্ছি না? তারা যদি সেটার সঙ্গে যুক্ত হইতে না পারে, তাহলে পরের পদ্মা ব্রিজটা সে কিভাবে বানাবে? ব্যাংকগুলো সব ফ্যান্টাস্টিক ভাবে অটোমেটেড হয়ে গেছে, সেখানে কেন আমি আমাদের কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দিই না? সে ফার্স্ট ইয়ার থেকেই করুক। তারা বলছেন সময়ের চাহিদা অনুযায়ী বাড়াতে হবে কর্মমুখী ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। আমি আসার আগে এই জন্য 17,000 কোটি টাকার একটা প্রজেক্ট বানিয়ে প্ল্যানিং কমিশনে দিয়ে এসেছি। আমি মনে করি যে আমাদের দেশে অন্তত 60% ছেলেমেয়েদের টেকনিক্যাল এডুকেশনে যাওয়া উচিত, এবং সরকারকে বা আমাদেরকে সেই জন্য রিডিজাইন করতে হবে, শিক্ষাকে সংস্কার করতে হবে, যাতে আমরা বেশিরভাগ ছেলেমেয়েদেরকে টেকনিক্যাল লাইনে পড়াতে পারি। পাশাপাশি যেসব খাতে বিশেষায়িত দক্ষতা সম্পন্ন শিক্ষিত কর্মীর অভাব রয়েছে, সেসব ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মদক্ষ কর্মী তৈরি করা জরুরি বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। বাঁধসহ গাছপালা, ফসলি জমি বিলীন, আতঙ্কে এলাকাবাসী। নাশকতার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক কারাভোগ করছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় নিজ নিজ প্রতিষ্ঠানে তারা এখনো বহাল তবিয়তে। এজন্য প্রতিষ্ঠান প্রধান, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদকে দায়ী করছেন। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম।
কাজী সাখাওয়াত হোসেন। সুন্দরগঞ্জের ভুরারঘাট MU বহুমুখী সিনিয়র মাদ্রাসার এই শিক্ষক একাধিক নাশকতার মামলার আসামি। 2 মাস 29 দিন কারাভোগও করেছেন। জামিনে বের হওয়ার পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উপাধ্যক্ষ থেকে তিনি হয়ে গেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। নাশকতার মামলায় একইভাবে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ ও সুন্দরগঞ্জ DW ডিগ্রি কলেজ সহ আরও অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত থেকে জামিন নিয়ে তারাও এখন বহাল তবিয়তে। যে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত হওয়ার পর কেউ কখনো বেতন ভাতা উত্তোলন করতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারাই তাদেরকে পুনর্বহালে যে কোনো রকম সহযোগিতা করছেন কিনা এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা দরকার। এজন্য পরিচালনা পরিষদকে দায়ী করছেন প্রতিষ্ঠান প্রধানরা, আর নিজেদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরলেন পরিচালনা পরিষদের সভাপতিরা। সভাপতি যে ছিল তার কাছে গিয়েছেন যে আমি চাকরিতে যোগদান করতে চাই, উনি আমাকে ডেকে বলছে যে আপনারা চাকরি যোগদান করে নেন। তাবলিগের চিল্লায় গিয়েছিল এবং তারা অনুযুক্ত হয়ে দেওয়ার পরে তাদের হয়তো সাসপেনশন উদ্ধার করে তারা বেতনভুক্ত আছেন। হাইকোর্ট থেকে একটা করে রুল যদি দিত আমাদের, তাহলে আমরা হয়তো হাইকোর্টকে জানাতে পারতাম যে এই কারণে আমরা বেতন দিতে পারি, কিন্তু ওরা ডাইরেক্ট অর্ডার নিয়ে আসতেছে এবং এখান থেকে বেতন উত্তোলন করতেছে। তবে গাইবান্ধা জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদকে দায়ী করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন। যদি সুনির্দিষ্টভাবে এই তথ্য দেওয়া হয়, আমরা সরকারের নজরে আনতে পারি যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের SMC অথবা MMC বা গভর্নিং বডি সরকারের এই নির্দেশ মানছে না। যে প্রক্রিয়া বিষয়টি আছে যে সেই প্রক্রিয়া অনুযায়ী তার যে চাকরি বিধিতে তার যেটি হওয়ার কথা সেটি হবে। 2013 সালের 28শে ফেব্রুয়ারি জামাত নেতা সাইদির ফাঁসির রায়ের পর গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র ও রেল স্টেশনে হামলা ও তাণ্ডব চালিয়ে 4 পুলিশ সদস্যকে হত্যা করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙনে সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রামের নদীর ডান তীর রক্ষাবাঁধের 50 মিটার সহ প্রায় 200 মিটার এলাকার গাছপালা, ফসলি জমি বিলীন হয়ে গেছে। তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কোনো পদক্ষেপ। জেলা প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে রিপোর্ট। বন্যার কষ্ট লাঘব হতে না হতেই যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জ। গত 3 দিন ধরে আকস্মিক ধস দেখা দিয়েছে পাঁচঠাকুরি গ্রামের নদীর ডান তীর রক্ষা বাঁধে। ইতিমধ্যে বাঁধের 50 মিটার সহ আশেপাশের 200 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা বলছে, জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করতে না পারলে পাঁচঠাকুরি, পারপাচিল, ভাটপিয়ারি সহ বেশ কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়বে। যারা ইন্দা বাস করে খাইতেছি তাদের তো রাতে ঘুম হইতেছে না, চিন্তাছে তো না যে কোন বানি ঘর দুয়ার হচ্ছে, আস্তে আস্তে ডেবে সব চলে যায়। আমাদের বাড়ি ছিল ইন্দানি 1 কিলো ফাঁক, এক ঘরে ওই পাশে রেখে দিচ্ছি আর একবারে এই জায়গায় আছে। কয়েক ভাঙ্গা দিছি দিয়ে হেরাতে আছে যে আবার ভাঙ্গা নাইতেছে। গাছ আছিল 500 ছিল না, সব ডেবে গেছে। 3 দিন ধরে ভাঙ্গে, এমস্ত্রি একটা লোক আসে নাই দেখতে। ভালো মতো কাজ হলে তো টিকবই, এরা তো কাজ করে না। এখানে 2 নৌকা বোঝাই দিয়ে একখানে ফালাইছে গেল, আবার 2 নৌকা বোঝাই দিয়ে আর একখানে ফালা হলো, কি কাজ হবো। তবে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নতুন করে যে আবার হঠাৎ ভাঙন শুরু হয়েছে, এই ব্যাপারে আমরা তৎপর আছি এবং আশু ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। আর স্থায়ী প্রতিরক্ষার কাজ তো শুরু হবেই, আমরা ডিজাইন অনুমোদিত ডিজাইন পেয়ে গেছি এবং কাজ প্রক্রিয়াধীন আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যমুনা নদীর ভাঙন থেকে পাঁচঠাকুরি এলাকা রক্ষায় 2014 সালে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। মানিকগঞ্জে প্রিয়া সরকার নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সকালে শহরের দাসুরা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রিয়ার স্বামী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, প্রিয়ার শ্বশুরবাড়ি থেকে কান্নার আওয়াজ পেয়ে ছুটে যায় আশপাশের লোকজন। এ সময় সেখানে গিয়ে প্রিয়ার রুমে তার লাশ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। শ্বশুরবাড়ির লোকজন প্রিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পরিবার। এদিকে প্রিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনার পর প্রিয়ার শ্বশুর শাশুড়িকে আটক করা হয়। এর কিছু সময় পর তার স্বামীকেও আটক করে পুলিশ। প্রিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী ছিল।
50 বছর পর কিউবাতে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। এর আগে গেল বছর জুলাইয়ে হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস চালু করা হয়। মার্কিন কর্তৃপক্ষ জানায় কিউবাতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন জেফ্রি দেল রেস্টিস। আর তার নিয়োগ প্রসঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, রাষ্ট্রদূত নিয়োগের ফলে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে। এছাড়া জেফ্রি ছাড়া এ পদের জন্য ভালো কেউ নেই বলে জানান তিনি। তবে কিউবাতে রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেনি মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা। তারা এই নিয়োগের সমালোচনা করার পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিপক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। Aseguró en un comunicado que la nominación de Obama বাংলাদেশ আফগানিস্তান সিরিজ প্রসঙ্গ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসের এখন ব্যাট করছে বাংলাদেশ। টাইগারদের 314তম ওয়ানডে ম্যাচ এটি। এর আগে 99টি ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ আর হেরেছে 210টিতে। এই ম্যাচে জিতলেই জয়ের সেঞ্চুরি পূর্ণ করবে বাংলাদেশ। ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে 100তম জয় পেতে চায় মাশরাফির দল। মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক আজগর স্তানিকজাই। টস হেরে ব্যাট করতে নেমেছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। গেল ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে নিজেদের মেলে ধরতে লড়ছে ব্যাটসম্যানরা। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের রিপোর্টার রাইহান মাসুদ। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আমি আছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক সামনে, যার ভেতরে চলছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার সিরিজের 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আপনারা জানেন গত দিনের মতো কিন্তু আজকে মাশরাফির টস ভাগ্য অতটা সুপ্রসন্ন ছিল না। তবুও মাশরাফি গতদিন যেমন ব্যাটিং নিয়েছেন, আজও ঠিক তেমনই তামিম এবং সৌম্য আবারও ব্যাটিং করতে নেমেছেন। আফগানিস্তানের অধিনায়ক আজগর স্তানিকজাই আজকে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। আজকে দলে আছে একটি পরিবর্তন। ইমরুল কায়েসের পরিবর্তে দলে ঢুকেছেন নবাগত মোসাদ্দেক হোসেন সৈকত। তার অভিষেক হতে যাচ্ছে, দীর্ঘ প্রতীক্ষিত অভিষেকটি আজই হতে যাচ্ছে। আপনারা যদি একটু দেখেন, মাঠের বাইরে কিন্তু প্রচুর দর্শক এবং প্রচুর ক্রিকেট প্রেমীর সমাগম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনেক আগে থেকে তারা ঢুকছেন, কিন্তু এখনো কিন্তু মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠেনি। আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের, বিভিন্ন পোশাকের, বিভিন্ন সাজে, তারা বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি আবেগ, ক্রিকেটের প্রতি আবেগটা প্রকাশ করার জন্য এখানে এসেছেন। শুধুমাত্র বিনোদিত হতে নয়, বাংলাদেশের জয় দেখতেই তারা আজ এই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের 100তম জয়টা উপভোগ করতে এখানে তারা উপস্থিত হয়েছেন। আজ হয়তো তামিম অথবা সৌম্যর ব্যাট জ্বলে উঠলে, হয়তোবা সাকিবের ব্যাট জ্বলে উঠলে, অথবা মাশরাফি, রুবেল, তাসকিনের অসাধারণ কোনো বোলিং পারফরমেন্স, অসাধারণ কোনো নৈপুণ্যের ফলে আজ আবারও বাংলাদেশ এটি জয় পেতে যাচ্ছে। বাংলাদেশের আজকের ম্যাচের একটু স্ট্যাটিস্টিক্স যদি আমরা বলি, বাংলাদেশ 235 ম্যাচে এসে 50টি ম্যাচ জিতেছিল, কিন্তু পরের 109টি ম্যাচে পরের 50টি ম্যাচ জিতে নিয়েছে। বাংলাদেশের আজকে যদি ম্যাচটি জিতে নেয়, তবে এটি হবে বাংলাদেশের টানা 6ষ্ঠ সিরিজ জয়। নভেম্বর 2014 সালে 5-0 থেকে ম্যাচের পর থেকে বাংলাদেশ টানা 5টি সিরিজ জিতেছে এবং এটি হবে বাংলাদেশের 6ষ্ঠ সিরিজ জয়। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। তামিম এবং সৌম্য ব্যাট করছে, চোখ রাখুন। ধন্যবাদ। Danger of planting your front foot across the stump where you can be a candidate for an LBW earlier on. Pitched it up, roll of the wrist, but it doesn't take it away from the fielder there. One of the reasons I think both captains thought about bowling first, of course, are the overhead conditions with the cloud cover and the expectation of movement. You've got to know there are 2 new balls at either end in these 50-over matches, so they tend to retain their shine quite a bit. And also the proud seam, and Daulat Zadran would do well to try and pitch it up to the batsman and try and get a little bit of movement in the air. No, that's not going to do. That's rather wasted. দর্শক, গাজী টিভির সৌজন্যে আমরা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের কিছু অংশ দেখছিলাম। আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিয়েছিলেন রায়হান মাসুদ। দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা। ফুল দিলেন রাষ্ট্রপতি। সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত বিদায়। তিনি চলে যান, সেই জায়গা শূন্যই থেকে যায়। এটা যে আরেকজন এসে পূরণ করে কথা বলা যাবে না। শামসুল হককে হারানো মানে বাংলা সাহিত্যের এক অপার সম্পদকে হারানো। যুদ্ধাপরাধীদের বিচার সহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করায় সার্ক সম্মেলন বর্জন করে বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্থগিত করা হলো ইসলামাবাদ সার্ক সম্মেলন। রাজধানীর ধানমন্ডিতে আবাসিক ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ 6 শ্রমিক দগ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি। প্রযুক্তির কল্যাণে জীবনযাত্রা পাল্টালেও বেড়েছে সাইবার অপরাধীর সংখ্যা। প্রশাসনে নজরদারির অভাব, বলছেন বিশেষজ্ঞরা। এবং মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের সামনে 100তম জয়ের হাতছানি। পুরো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।